নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রনাথ ঘোষ তোমাদের সবাইকে ট্রেজার স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিও রিলেটেড পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন করে নিও এবং পিডিএফটি কালেক্ট করে নিও। এবার বলি আজকে কি পড়ানো হবে। আগের দিন আমরা ইউনিট অ্যান্ড মেজারমেন্টের প্রথম দিকের চ্যাপ্টারগুলোকে পড়িয়েছিলাম, যেখানে তোমার নিউটন ফোর্স অফ লগুলো পড়িয়েছিলাম এবং সেখান থেকে কি কি পাওয়া যায় এবং আরও কিছু কিছু ছোট ছোট ইউনিট, যেমন লাইটের ইউনিট বা মিটারের ইউনিট, এগুলোকে পড়িয়েছিলাম। আজকে আমরা তার সেকেন্ড পার্টটি পড়াবো। আজকে প্রথমেই আসি ওয়ার্ক, অর্থাৎ কার্য বলতে কী বোঝায়। দেখো এখানে কি বলেছে যে ওয়ার্ক ইজ সেড টু বি ডান হোয়েন এ ফোর্স ডিসপ্লেস এ বডি such that the component of forces along the direction of displacement is not zero, that is work। অর্থাৎ কোনো বস্তুর ওপর তুমি যদি একটা ফোর্স প্রয়োগ করো এবং ফোর্স প্রয়োগ করার অভিমুখ বরাবর যদি বস্তুটি এগিয়ে যায়, ওকে, সেক্ষেত্রে আমি বলতে পারি যে একটা কার্য করা হয়েছে, তাই না? কেননা কার্য এমনই একটা জিনিস যেখানে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করতে হয়, তবেই সেটা কার্য বলে গণ্য করা হয়ে থাকে, তাছাড়া কিন্তু কার্য বলে গণ্য করা হয় না। তো এখানে কি বলেছে যে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস হোয়েন এফ ইজ অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড এস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ ওয়ার্ক তখনই বোঝায় বা ওয়ার্কের মান যেটা সেটা আমরা তখনই পাবো যখন ফোর্সের সাথে যে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ যে বস্তুটির ওপর ডিসপ্লেসমেন্ট করা হচ্ছে, বস্তুটিকে ডিসপ্লেসমেন্ট করা হচ্ছে ফোর্সের দ্বারা, সেটাকে গুণ করা হয় এবং ওয়ার্ক সর্বদা একটা স্কেলার কোয়ান্টিটি। এবার আসি নো ওয়ার্ক ফোর্স। এবার দেখো নো ওয়ার্ক ফোর্স বলতে কী বোঝায়। এখানে দুটো ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ দুভাবে আমরা নো ওয়ার্ক ফোর্স বা কোনো রকম কার্য করা হচ্ছে না সেভাবে বলতে পারি। একটা প্রথমটা কি, যে হোয়েন দ্য ফোর্স অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট আর অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু ইচ আদার দেন নো ওয়ার্ক ইজ ডান। অর্থাৎ ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের যখন কৌণিক মান 90 ডিগ্রির উপর হয়, ওকে, তো সেক্ষেত্রে কোনো রকম ওয়ার্ক কাজ করে না। অ্যান্ড দ্য ফোর্স ইজ সেড টু বি নো ওয়ার্ক ফোর্স। যেমন ধরো এখানে একটা পয়েন্ট, এখানে তোমাদের একটা দেখিয়ে দিই, এখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে আর্থ সারফেস, ওকে। তোমরা জানো যে পৃথিবী তার কেন্দ্রের দিকে সর্বদা একটা গ্র্যাভিটেশনাল ফোর্সের দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে, বা পৃথিবীর প্রত্যেকটি বস্তুকে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা পৃথিবীতে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, অর্থাৎ তার নিচের দিকে আকর্ষণ করে। এখানে কি এটাকে স্মল জি রূপে আমরা ডিনোট করে থাকি। এইবার এই সারফেস বরাবর কোনো একটা লোক এগিয়ে যাচ্ছে, কী নিয়ে? হাতে একটা সুটকেস নিয়ে। এখানে ভালো করে আঁকতে পারছি না, তবু দেখে নাও, সুটকেস নিয়ে এগিয়ে যাচ্ছে। এবার এই সুটকেসটা এর কৌণিক অ্যাঙ্গেল কত? আমাদের আর্থ সারফেসের সাথে লম্বালম্বি, তাই না? অর্থাৎ এই কোণটার মান হচ্ছে তোমার কত? 90 ডিগ্রি, তাই না? তো সেক্ষেত্রে এই সুটকেসটা যখন এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসবে, তখনও মান কিন্তু সেই 90 ডিগ্রি থাকবে এই আর্থ সারফেস বরাবর। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ওয়ার্ক ফোর্স ডান বলে গণ্য করা হবে না, তাই না? তো সেক্ষেত্রে এই ওয়ার্ক ফোর্স ডান এই একটা প্রসেস বা এই একটা মেথড বা এই একটা লজিক যেখানে নো ওয়ার্ক ফোর্স হিসেবে গণ্য করা হয়। দ্বিতীয়টি কি বলছে যে ইফ পার্টিকেল স্টার্ট ইটস জার্নি ফ্রম এ পয়েন্ট অ্যান্ড আফটার সামটাইমস ইট রিটার্ন অ্যাট দ্য সেম পয়েন্ট এ, দেন ডিসপ্লেসমেন্ট উইল বি জিরো, দেন নো ওয়ার্ক ইজ ডান। অর্থাৎ কোনো একটা বস্তু ধরো এই একটা পয়েন্টে রয়েছে, এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে? তো বস্তুটি কি হলো যে এই এ পয়েন্ট থেকে স্টার্ট করলো, বি পয়েন্টে গেল, আবার ঘুরে 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 আবার এ পয়েন্টে ব্যাক করলো, তাই না? তো এখানে কি হচ্ছে, এই যে ডিসপ্লেসমেন্ট এস, এই যে এসের মানটা কি জিরো হচ্ছে, তো কেননা যে জায়গা থেকে স্টার্ট করলো সেই জায়গাতেই আবার ঘুরে ঘুরে এসলো। তো এস ইকুয়াল টু এখানে কী হচ্ছে? জিরো। তো এস যখনই জিরো হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কী হচ্ছে? ওয়ার্ক ডান ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু জিরো, তাই না? তো সেক্ষেত্রে ওয়ার্ক ডান জিরো হয়ে যাচ্ছে, বুঝতে পারলে?
তো এইখানে এই নো ওয়ার্ক ফোর্সের ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস আছে, ফার্স্টটাও তোমাকে বুঝিয়ে দিলাম এবং সেকেন্ডটাও তোমাদেরকে বুঝিয়ে দিলাম। প্রথমে তোমাদের ওয়ার্ক বোঝালাম, তার উপর তোমাদের নো ওয়ার্ক ফোর্স বোঝালাম। এবার আসছি ইউনিট অফ ওয়ার্ক। ওয়ার্কের ইউনিটগুলো কী কী? তোমাদের আগেই বলেছি যে দুটো পদ্ধতিতে ইউনিট প্রকাশ করা হয়ে থাকে, একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এসআই। তো সিজিএসএ সিস্টেমে ওয়ার্কের ইউনিট হচ্ছে আর্ক, অর্থাৎ ডাইন সেন্টিমিটার। ওকে, এবং এসআই সিস্টেমে ওয়ার্কের মান হচ্ছে জুল, অর্থাৎ নিউটন সেন্টিমিটার। ওকে, তো 1 জুল সমান 10⁻7 আর্ক, অর্থাৎ 10⁻7 আর্ক হচ্ছে 1 জুল। তো তোমাদের যদি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়ে থাকে যে এসআই সিস্টেমে তোমার ওয়ার্কের ইউনিট কী, তো সেক্ষেত্রে তোমরা কি বলবে? জুল। আবার যদি বলা হয় থাকে 1 জুল সমান কত আর্ক, তো তোমরা বলবে 10⁻7 আর্ক। এইটা কিন্তু পরীক্ষায় খুব আসে যে 1 জুল সমান কত আর্ক। এবার আসছে এনার্জি। এনার্জি বলতে কি বোঝায়? এনার্জি বাংলা কথা তো আমরা জানি শক্তি, অর্থাৎ শক্তি জিনিসটা কি, অর্থাৎ কোনো রকম একটা আর্টিফিশিয়াল পাওয়ার বা আর্টিফিশিয়াল একটা কার্য করার ক্ষমতা যখন কোনো রকমভাবে কোনো বস্তুর মধ্যে থাকে, তো সেটা কি তার এনার্জি বলা হয়ে থাকে। তো কি দেখো, যে বলছে এ বডি হুইচ ক্যান ডু ওয়ার্ক ইজ সেট টু প্রসেস এনার্জি। কোনো বডি যখন কাজ করার ক্ষমতা রাখে সেটা কি তার এনার্জি হিসেবে গণ্য করা হয়ে থাকে। ইট ইজ দ্য ক্যাপাসিটি অফ এ বডি টু ডু ওয়ার্ক। তো একটা বডির কাজ করার ক্ষমতাকেই কিন্তু এনার্জি বলা হয়ে থাকে। ধরো আমি যখন আমার একটা বডি, আমি যখন কোনো রকমভাবে একটা কাজ করতে পারবো, ঠিক আছে, তখনই তো আমি বলতে পারবো যে আমার মধ্যে সেই এনার্জি আছে কাজ করার ক্ষমতা বা কাজ করার জন্য, তাই না? যে কাজ করতে পারবে না তার মধ্যে সেই এনার্জিটা নাই, সে মেশিন হোক বা হিউম্যান বডি হোক বা যা কিছুই হোক। এনার্জি ইজ এ স্কেলার রাশি। এনার্জিকে সর্বদা স্কেলার রাশি হিসেবে গণ্য করা হয়ে থাকে। এনার্জি ক্যান বি ইন ভেরিয়াস ফর্ম লাইক হিট, লাইট, সাউন্ড, ইলেকট্রিক এসেট্রা। এনার্জি বিভিন্ন রূপে থাকে, কখনো হিট হিসেবে থাকে, কখনো লাইট হিসেবে থাকে, কখনো সাউন্ড হিসেবে থাকে বা ইলেকট্রিক হিসেবে এনার্জি থাকে। এবং শুধু তাই নয়, একটার থেকে একটা চেঞ্জ হতে পারে বা এনার্জি কনভার্ট হয়। বুঝতে পারলে? যেমন বলি, সাউন্ড এনার্জি ইলেকট্রিককে কনভার্ট হয় বা ইলেকট্রিক এনার্জি সাউন্ডে কনভার্ট হয়। ওকে, লাইট কখনো হিটে কনভার্ট হয় বা হিট কখনো লাইটে কনভার্ট হয়। তো সেক্ষেত্রে এনার্জি কিন্তু ট্রান্সফারেবল, কিন্তু মহাবিশ্বের টোটাল যে এনার্জি রয়েছে সেটা কিন্তু কনস্ট্যান্ট। তো এই এনার্জি সম্বন্ধে বা এনার্জির ব্যাপারে কিছু কথা তোমাদেরকে বলে দিলে। এবার আসি মেকানিক্যাল এনার্জি, কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল। এই যে মেকানিক্যাল এনার্জি যেটা আছে, এনার্জি অনেক রকম, মানে ম্যাগনেটিক এনার্জি, মেকানিক্যাল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি অনেক রকমের। তো এই মেকানিক্যাল এনার্জি দু রকম হয়, একটা কাইনেটিক, একটা পোটেনশিয়াল। ইফ এ বডি অফ এ মাস এম মুভস উইথ ভেলোসিটি ভি, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। অর্থাৎ যখন কোনো বডি, অর্থাৎ যার মাস হচ্ছে এম, সে একটা ভেগ নিয়ে বা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, ওকে, তো তার কাইনেটিক এনার্জি কত? তো কাইনেটিক এনার্জিকে আমরা ডিনোট করতে গেলে হাফ mv স্কোয়ার দিয়ে বা এই ফর্মুলা দিয়ে আমরা প্রকাশ করব। সেক্ষেত্রে এম হচ্ছে মাস এবং ভি হচ্ছে ভেলোসিটি। ইফ দ্য বডি ইজ প্লেসড অ্যাট হাইট ফ্রম এইচ সারফেস অফ দ্য আর্থ, দেন দ্য পোটেন্সিয়াল এনার্জি কত? mgh। ওকে, এম কেন হচ্ছে? এম হচ্ছে মাস অফ দ্য বডি, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এই দেখো পাশে লিখিয়ে দিয়েছি যে হোয়ার জি ইজ অ্যাক্সেলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি। অর্থাৎ গ্র্যাভিটির দরুন কোনো বস্তু যখন অ্যাক্সেলারেট হয় বা অ্যাক্সেলারেশন হয়ে পৃথিবীর কাছাকাছি বা পৃথিবীর কেন্দ্রের দিকে আসে, সেই ফোর্সটা কি বলা হয় থাকে? গ্র্যাভিটেশনাল ফোর্স। এবং এইচ হচ্ছে হাইট, অর্থাৎ বস্তুর ভর, হাইট এবং গ্র্যাভিটেশনাল ফোর্সের তিনটের গুণকে বা তিনটের গুণফলটাকে আমরা পোটেনশিয়াল, ওই বস্তুর পোটেনশিয়াল এনার্জি বলা হয় থাকে। তাহলে কীভাবে কাইনেটিক এনার্জি বার করতে হয় সেটাও আমরা জানলাম, পরীক্ষায় খুব আসি, যে হাফ mv স্কোয়ার দিয়ে। এবং কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি কীভাবে বার করতে হয়? mgh থ্রু দিয়ে। এনার্জি সম্বন্ধে তোমাদের আমরা বললাম, এবং ইউনিট অফ এনার্জি সম্বন্ধে আমরা কিছু কথা বলি। দেখো, সিজিএস সিস্টেমে ওয়ার্কের মতন এনার্জিরও একক হচ্ছে আর্ক, ডাইন সেন্টিমিটার, এবং এসআই সিস্টেমে জুল, যেখানে নিউটন মিটার। ওকে, তো 1 জুল সমান 10⁻7 আর্ক। অর্থাৎ ওয়ার্কের যা মান, ওয়ার্কের যে ভ্যালু তোমার সিজিএস এসআইতে, তোমার এনার্জিরও একই মান সিজিএস এবং এসআইতে।
এবার আসি পাওয়ার। শক্তি বলতে কি বোঝায়? বলছে দ্য রেট অ্যাট হুইচ ওয়ার্ক ইজ ডান ইজ কল্ড পাওয়ার। অর্থাৎ কোনো একটা রেট, আমি তো কাজ করছি বা কোনো বডি একটা কাজ করছে, কিন্তু কতটা স্পিডে করছে বা কতটা স্লোতে করছে সেইটাকে ডিনোট করার জন্য বা সেটাকে প্রকাশ করার জন্য আমরা পাওয়ার হিসেবে এই পাওয়ার কথাটা ইউজ করে থাকি। যে শক্তি, কতটা তাড়াতাড়ি আমরা বা কতটা তাড়াতাড়ি কোনো বস্তু সেই কাজটা করতে পারছে। তো এখানে কি বলেছে দেখো, পাওয়ারকে ক্যালকুলেট করার একটা ফর্মুলা দিয়েছে। বলছে ইফ ডাব্লিউ ইজ দ্য ওয়ার্ক ডান ইন টাইম টি দেন দ্য পাওয়ার ইজ গিভেন বাই, অর্থাৎ পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। অর্থাৎ কোনো কার্য যদি ডাব্লিউ হয়ে থাকে, আমরা প্রথমে ওয়ার্ক ডান বার করবো। ওয়ার্ক ডান বার করার ফর্মুলা কি? ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, অর্থাৎ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট দিয়ে আমরা যেটা গুণ করবো, গুণ করে রেজাল্ট পাবো, সেটা হচ্ছে ওয়ার্ক। এবং ওই ওয়ার্কটা কতটা টাইমে হলো, তাই না? ধরো 1 ঘন্টা এই কাজটা আমি করলাম, তো ওই ঘন্টাকে তুমি যদি ওয়ার্ক ডান ওকে দিয়ে ভাগ করে দাও, ওয়ার্ক ডানকে তুমি যদি ঘন্টা দিয়ে ভাগ করে দাও, তো সেক্ষেত্রে তুমি পাওয়ার পাবে। তো পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তো ডাব্লিউকে কীভাবে ডিনোট করা হয়? এফ ইন্টু এস। তো এফ ইন্টু এস বাই টি, এফকে আমি বাইরে করলাম, এবং এস বাই টি অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো ডিসপ্লেসমেন্ট বাই টাইমকে তুমি ভেলোসিটি হিসেবেও প্রকাশ করতে পারো। তো সেক্ষেত্রে পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি, এই একটা মেথড। বুঝতে পারলে? তো পাওয়ারকে ডিনোট করার দুটো মেথড, একটা হচ্ছে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তো ডাব্লিউকে যদি তুমি ভাঙো বা ডাব্লিউকে পাওয়ার জন্য যে মেথড রয়েছে সেটাকে তুমি যদি প্রকাশ করো, তাহলে এফ ইন্টু এস বাই টি, এবং এফটাকে আলাদা রেখে ফোর্সটাকে আলাদা রেখে তুমি যদি ডিসপ্লেসমেন্ট বাই টাইম দিয়ে তুমি যদি প্রকাশ করো, তাহলে সেটা ভেলোসিটি আসে, অর্থাৎ পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি। বুঝতে পারলে? তো পাওয়ারকে দুটোভাবেই ডিনোট করা হয়ে থাকে, এটা যেন মাথায় থাকে। এবার আসছে ইউনিট অফ পাওয়ার। পাওয়ারের ইউনিটগুলো কী কী? দেখো, ওয়াট ইন এসআই, ওকে, জুল পার সেকেন্ড। তো এসআইতে পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, ওকে। আর আর্ক পার সেকেন্ড হচ্ছে সিজিএস সিস্টেমে। অ্যানাদার পপুলার ইউনিট অফ পাওয়ার ইজ এফপিএস সিস্টেমে হচ্ছে হর্স পাওয়ার। এইটাই কিন্তু ম্যাক্সিমাম ইউজ করা হয়ে থাকে। পাওয়ার বলতে আমরা হর্স পাওয়ারকে বোঝাই। হর্স পাওয়ার জিনিসটা কী? হর্স পাওয়ার কিছুই নয়, 1 হর্স পাওয়ার বলতে 1 এইচপি, অর্থাৎ 1 হর্স পাওয়ার বলতে সেটাই বোঝায় যে একটা ঘোড়ার কাজ করার ক্ষমতা। অর্থাৎ একটা ঘোড়া যে পরিমাণ কাজ করতে পারে সেটাকেই কিন্তু 1 হর্স পাওয়ার হিসেবে ডিনোট করা হয়ে থাকে। বুঝতে পারলে? আর আমরা পাওয়ারের ক্ষেত্রে কিন্তু এই ওয়াট বলো বা আর্ক পার সেকেন্ডের থেকে সবথেকে বেশি ইউজ করে থাকি হর্স পাওয়ারটা। তো ইট ইজ দ্য প্র্যাকটিক্যাল গ্র্যাভিটেশনাল ইউনিট অফ পাওয়ার। দেখো তোমাদের বলিয়ে দিয়েছি যে ইট ইজ দ্য প্র্যাকটিক্যাল গ্র্যাভিটেশনাল ইউনিট অফ পাওয়ার। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 54 ফিট পার ল্যাপ পার সেকেন্ড, অর্থাৎ 746 ওয়াট। তো তোমাদের যদি পরীক্ষায় আসে যে 1 হর্স পাওয়ার বা 746 ওয়াট সমান কত হর্স পাওয়ার, তাহলে বলবে 1 হর্স পাওয়ার। এবার পরীক্ষা অনেক সময় দিতে 1000 ওয়াট সমান কত হর্স পাওয়ার বা 2000 ওয়াট সমান কত হর্স পাওয়ার, তো তোমরা তখন ক্যালকুলেট করে বার করে নিতে পারবে, ইজি। এবার আসি ফ্রিকশন। ফ্রিকশন বলতে কী বোঝায়? বাংলায় তো আমরা বলি ঘর্ষণ। অর্থাৎ কোনো বস্তু যখন আর একটা বস্তুকে বাঁধা দেয়, তাই না? যেমন ধরো একটা টেবিলকে আমি মেঝের উপর দিয়ে নিয়ে যাচ্ছি, তো মেঝের উপর একটা বল প্রয়োগ করা হচ্ছে, টেবিলটার উপর বল প্রয়োগ করা হচ্ছে এবং টেবিল দিয়ে ওই মেঝের ওপর মেঝেও একটা বল প্রয়োগ করছে, তাই না? তো সেক্ষেত্রে কী হচ্ছে? দুটো বলের একটা ফ্রিকশন হচ্ছে। মেঝের বল টেবিলটাকে নিজেতে বাধা প্রকাশ করছে, আর আমি যে বলটা প্রয়োগ করছি বা মেশিন বা যে কেউ যখন টেবিলটার ওপর বল প্রয়োগ করছে, সে চাইছে টেবিলটাকে এগিয়ে নিয়ে যেতে। তো এর ফলে একটা ঘর্ষণের সৃষ্টি হয়। দেখো এখানে কি বলেছে যে দ্য ফোর্স হুইচ অপোজ রিলেটিভ মোশন বিটুইন টু বডিজ ইন কন্ট্যাক্ট ইজ কল্ড ফ্রিকশনাল ফোর্স। যখন একটা রিলেটিভ মোশনের একটা বডিকে যখন অপোজ করে কোনো শক্তি, তো সেটাকেই বলা হয় থেকে ফ্রিকশনাল ফোর্স। ইচ বডি অ্যাপ্লাইস এ ফোর্স অন দ্য আদার। প্রত্যেকটি বডি একটার ওপর আরেকটাকে শক্তি প্রয়োগ করে। টেবিল যেমন মেঝের ওপর করছে, মেঝে তেমনি টেবিলটার ওপর করছে, অপোজিট টু দ্য ডাইরেকশন অফ রিলেটিভ মোশন অ্যালং দ্য কমন সারফেস। অবশ্যই কমন সারফেসের ওপর দিচ্ছে। ফ্রিকশন ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য সারফেস বাট ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট।
তো ফ্রিকশন অবশ্যই ডিপেন্ড করছে যে নেচার অফ সারফেসটা কেমন, মসৃণ না এবড়ো খেবড়ো তার উপর। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ এরিয়া অফ কন্ট্যাক্ট, কতটা পরিমাণ কন্ট্যাক্টটা আছে ওই সারফেসের সাথে, তার সাথে কিন্তু টোটালটা ইন্ডিপেন্ডেন্ট, টোটালটা আলাদা। বলছে ফ্রিকশনস আর অফ টু টাইপস, একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। ইট ইজ অবভিয়াস দ্যাট স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স ইজ মোর দ্যান কাইনেটিক ফোর্স। স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স কিন্তু সবথেকে বেশি, অর্থাৎ থেমে থাকার ক্ষমতা। কোনো বস্তু যখন থেমে রয়েছে তাকে চলনশীল করার যে ক্ষমতা প্রয়োগ করতে হয়, সেটাকে যে স্ট্যাটিক ফোর্সের আওতার মধ্যে আছে সেইটা সবথেকে বেশি। তুমি দেখো কোনো স্থিতমান বস্তুকে তুমি যদি ফোর্স প্রয়োগ করো, সেটাকে কিন্তু বেশি ফোর্স প্রয়োগ করতে হয়, তাই না, তাকে স্থিতিযাত্রা থেকে গতিযাত্রে আনার জন্য। কিন্তু একটা চলন্ত বস্তুকে কিন্তু তোমার বেশি ফোর্স করতে হয় না। এবার দেখো টাইপ অফ কাইনেটিক ফোর্স ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন ক রকমের হয়ে থাকে? 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন, একটা হচ্ছে রোলিং ফ্রিকশন, একটা হচ্ছে ফ্লুইড ফ্রিকশন। স্লাইড ফ্রিকশনটা কি? দ্য ফ্রিকশন অকার্স হোয়েন এ বডি স্লাইডস ওভার এ সারফেস। একটা স্লাইড করা সারফেস রয়েছে, ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেল বা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ওকে, সেই সারফেসের ওপর কোনো বডিকে নিয়ে যাচ্ছ। তুমি যদি আপ টু ডাউন করো, সেক্ষেত্রে তুমি বেশি ফোর্স লাগবে না, বা ডাউন টু আপ করো, সেক্ষেত্রে হয়তো আপ টু ডাউনের থেকে একটু বেশি ফোর্স লাগবে, কিন্তু তাতেও খুব একটা বেশি ফোর্স লাগবে না, ওকে। এবার হচ্ছে রোলিং ফ্রিকশন। এক্সিস্ট হোয়েন এ বডি রোলস ওভার এ সারফেস, এক্সাম্পল হুইলস অফ দ্য কার। কোনো বস্তু বা কোনো সারফেসের ওপর আমি মানে রাউন্ড শেপের কোনো বস্তুকে নিয়ে যাচ্ছি, রোল করাচ্ছি। এই রোল করাচ্ছির ক্ষেত্রে তোমার ফ্রিকশনটা কম লাগে। কেননা রোলিং পয়েন্টের যে এরিয়াটা টাচ হয় সারফেসের সাথে, সেটা খুব কম পরিমাণ এরিয়া, তাই না? পুরো বডিটা কি টাচ হয়? পুরো বডিটা তো টাচ হয় না, না, একটা ছোট্ট পাড়া অংশ ওই সারফেসের সাথে টাচ হয়। এর ফলে ফ্রিকশনটা খুব কম লাগে ওটাকে মুভ করাতে, বুঝতে পারলে? তো সেক্ষেত্রে চাকা খুব ইজিলি মুভ করতে পারে, সে গাড়ির চাকাই হোক বা যাই চাকা হোক না কেন, রাউন্ড সারফেস খুব ইজিলি মুভ করতে পারে সারফেসের ওপর দিয়ে। আর একটা হচ্ছে ফ্লুইড ফ্রিকশন। ফ্লুইড ফ্রিকশন বলতে কি? এক্সিস্ট হোয়েন এ বডি মুভস ওভার এ ফ্লুইড সারফেস, এক্সাম্পল হচ্ছে মুভমেন্ট অফ এ বোট। একটা বোটের মুভমেন্ট কেমন হয়? একটা লিকুইডের ওপর খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে থাকে, তো সেক্ষেত্রে এটা একটা ফ্লুইড ফ্রিকশন। তো কী বলছো? রোলিং ফ্রিকশন ইজ মাচ লেসার দ্যান দ্য স্লাইডিং ফ্রিকশন। অবশ্যই রোলিং ফ্রিকশন যে কোনো ফ্রিকশনের থেকে, ফ্লুইড বলো স্লাইডিং বলো, তার থেকে সব থেকে ইজি ফ্রিকশন, কেননা এইখানে তোমার ফ্রিকশনাল ফোর্স সব থেকে কম ইউজ করা হয়ে থাকে। এবার আসি লিভার। লিভার বলতে কিন্তু কিডনি এখানে নয়, লিভার হচ্ছে একরকম মেকানিক্যাল ওয়ে বা একটা মেকানিক্যাল তোমার ইউজ, যেখানে তোমার কোনো বস্তুকে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর করা হয় বা ইজিলি করা থাকে কম এফোর্টের সাহায্যে। দেখো এখানে কি বলছে? এ লিভার ইজ এ রিজিড স্ট্রেট অর বেন্ড বার হুইচ ইজ ক্যাপাবল অফ টার্নিং অ্যাবাউট এ ফিক্সড অ্যাক্সিস। একটা ফিক্সড অ্যাক্সিসের ওপর একটা ওয়ে যেখানে কোনো বস্তুকে মুভ করতে পারে। লোড বলতে কি বোঝায়? দ্য রেজিস্টিভ অর অপোজিং ফোর্স টু বি ওভারকাম বাই এ মেশিন ইজ কল্ড দ্য লোড। তো যে বস্তুটা ওই রিজিড বার বা স্ট্রেট বারের উপর চাপানো হয়, সেটাকে লোড বলা হয়ে থাকে, যেটাকে এল দিয়ে ডিনোট করা হয়ে থাকে। এফোর্ট বলতে কি? দ্য ফোর্স অ্যাপ্লাইড অন দ্য মেশিন টু ওভারকাম দ্য লোড ইজ কল্ড এফোর্ট। এবং যেখানে তোমার এফ বা ই প্রয়োগ করা হয়। দেখো এইখানে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি একটা ছোট্ট পাড়া করে, যে এইটা হচ্ছে লোড, এখানে একটা বস্তু বাঁধা থাকে এবং এখানে কোনো বস্তুকে প্রয়োগ করা হয়, এই বস্তুর সাপেক্ষে একটা বল প্রয়োগ করা হয়ে থাকছে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে এফোর্ট। এবং হচ্ছে ফালক্রাম, কারণ এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টের ওপর ভর করে কিন্তু এই লোডের সাপেক্ষে এই এফোর্টটাকে দেওয়া হয়ে থাকে। তো মেকানিক্যাল ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ কী বলেছে এখানে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা সুবিধাগুলো কি? দ্য রেশিও অফ দ্য লোড টু দ্য এফোর্ট ইজ কল্ড দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ মেশিন। তুমি এই ফালক্রাম, এই যেটা রয়েছে, এই পয়েন্টটাকে তুমি যদি কমা বাড়া করো, তো সেক্ষেত্রে তোমার এফোর্টের ওপর বেশি বা এফোর্ট কম বেশি তোমায় দিতে হবে। তোমায় যদি এই লোড রাম যদি বেশি থাকে এবং এফোর্ট রাম যদি তার ইকুয়াল থাকে, তো সেক্ষেত্রে এফোর্ট তোমার সব থেকে কম দিতে হবে। এই ফালক্রাম যদি এই পজিশানে চলে আসে তোমার, সেক্ষেত্রে তাহলে এফোর্ট বেশি দিতে হবে। আবার যদি এখানেও চলে আসে, তাহলে এফোর্ট হয়তো কম দিতে হবে। তো এটা হচ্ছে একটা মিডিয়াম ওয়ে। এবার বলছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলতে কী বলছে? লোড বাই এফোর্ট, অর্থাৎ এই লোড বাই এফোর্ট, এই লোড যদি তোমার 1 হয়, এটাও যদি 1 হয়, তাহলে তোমার কী হচ্ছে? 1 ইকুয়াল টু 1, তাই না? তো সেক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1 হিসেবে ডিনোট করা হয়ে থাকে। এবার কাইন্ড অফ লিভার। তো
ক্লাস এর মানে প্রথম দিকে তোমার লিভারের একটা ওয়ে হচ্ছে তোমার যেটা দেখিয়েছি সেইটা, এই এক ধরনের ওয়ে। আবার কি বলেছে যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী বলেছে, লোড আর্ম এফোর্ট আর্ম বাই লোড আর্ম, অর্থাৎ এফ বাই বিএফ। তো সেক্ষেত্রে কী বলেছে যে এক্সাম্পল এ সি স এ পেয়ার অফ সিজার্স, ক্রাউবার, handle of water pump, claw hammer, a pair of pillars, the beam of a common balance, a piece used for turning the soil, the bottle opener প্রভৃতি। এগুলো হচ্ছে কিন্তু তোমার এক ফার্স্ট ক্লাস বা ক্লাস ওয়ানের লিভার। ওকে, দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ দ্য ক্লাস ওয়ান লিভার ক্যান হ্যাভ মে ভ্যালু গ্রেটার দ্যান ওয়ান। তো কখনো গ্রেটার দ্যান ওয়ান হয়ে থাকে, তোমাদের বললাম যে এই যে ফালক্রামে যেটা রয়েছে তার কমা বাড়া করলেই কখনো একের থেকে বেশি হবে, কখনো একের থেকে কম হবে। ইকুয়াল টু ওয়ান অর লেস দ্যান ওয়ান, কখনো একের সমান হবে, কখনো একের কম হবে। তোমাকে আমার দেখালাম কেন জিনিসটা হয়ে থাকে। তো ইকুয়াল টু ওয়ান কমন ব্যালেন্স, ইকুয়াল টু ওয়ান হলে কমন ব্যালেন্স তোমাদের দেখালাম, যেটা আগেরটাই দেখিয়েছে যে এই যে ইকুয়াল ব্যালেন্সের একটা তোমাদের ছবি, এখানে কিন্তু ওয়ান, এটাও ওয়ান, এটাও ওয়ান, তো সেক্ষেত্রে ওয়ান হচ্ছে। এটা যদি এবার কমে যায় তো এটা যদি টু হয়, এটা যদি ওয়ান হয় তো সেক্ষেত্রে ওয়ান হবে, টু হবে। বা এটা যদি ফোর, এটা যদি টু হয় তাহলে সেক্ষেত্রে টু হবে, গ্রেটার দ্যান ওয়ান। আবার যদি এইটা তোমার ফালক্রামটা যদি তোমার ডান দিকে সরে আসে তো সেক্ষেত্রে এটা তোমার থ্রি হলো, এটা তোমার টু হলো, বা এটা ফোর হলো, বা এটা টু হলো। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের কি হবে, এটা ফোর আর এটা টু, তো সেক্ষেত্রে তোমার লেস দেন ওয়ান হবে, তাই না? তো সেক্ষেত্রে এটাই বলেছে যে ইকুয়াল টু ওয়ান কমন ব্যালেন্স এবং লেস দেন ওয়ান হচ্ছে হাস্কিং পেডাল। এবারে হচ্ছে ক্লাস টু লিভার্স, যেখানে হচ্ছে লোড থাকে মিডিলে এবং ফারক্রাম থাকে তোমার শেষ পয়েন্টে এবং এফোর্ট থাকে তার একদম শেষ প্রান্তে, অর্থাৎ মিডিলে থাকে লোড। তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান ওয়ান, তো এইখানে সর্বদা মেকানিক্যাল যে অ্যাডভান্টেজ আছে সর্বদা গ্রেটার দ্যান ওয়ান হবে, এখানে কোনো রকম লেস দ্যান বা ইকুয়াল টু হবে না। তো এক্সাম্পল হচ্ছে নাট ক্র্যাকার, হুইল বড়, এ কমন ক্রাসার, এ পেপার কাটার প্রভৃতি, এগুলো হচ্ছে তোমার ক্লাস টু এর লিভার। এবার হচ্ছে ক্লাস থ্রির লিভার কি, ক্লাস থ্রির লিভার হচ্ছে এখানে কি যে এফর্টটা মাঝ বরাবর থাকবে, লোড থাকবে এক প্রান্তে এবং ফালক্রাম থাকে একদিকে। লিভার থ্রির ক্ষেত্রে সর্বদা অ্যাডভান্টেজ কিন্তু লেস দ্যান ওয়ানই হয়ে থাকে, কেননা তোমার এক্ষেত্রে লোড একদম লাস্টে, মিডিলে থাকে এফোর্ট এবং ফালক্রাম থাকে এফে। তো এই লেস দ্যান ওয়ানের ক্ষেত্রে কোনগুলো আসে বলছে, সুগার টংস, এফ ফেয়ার আর্ম, ফায়ার টমস, ফুট হ্যান্ড ট্রেডাল, নাইফ, এগুলোকে, বা তোমার সবথেকে ভালো উদাহরণ হচ্ছে তোমার ক্রেন, তাই না? তো লিভার থ্রির এগুলো হচ্ছে এক্সাম্পল। এবার আসছে রিয়াকশন অফ এ লিফট, লিফটে ওঠার বা লিফটে ওঠানামা করার যে রিয়াকশানগুলো কী কী হতে পারে তো সেগুলো বলছে হোয়েন লিফট অ্যাসেন্ডিং উইথ অ্যাক্সেলারেশন অ্যাপারেন্ট গ্র্যাভিটি G1 অর্থাৎ G প্লাস এফ অ্যাপারেন্ট ওয়েট অফ অকুপেন্ট ইনক্রিজেস। তো কী বলেছে, যখন লিফট তোমার নিচের দিকে নামে, নিচের দিকে নামে না, যখন লিফট ওপরের দিকে ওঠে তো সেক্ষেত্রে কী হয় যে অ্যাক্সেলারেশন এফ অ্যাপারেন্ট গ্র্যাভিটির সাপেক্ষে থাকে, তো গ্র্যাভিটি প্লাস অ্যাক্সেলারেশন যেটা থাকে সেটাকে যোগ করতে হয়, অ্যাপারেন্ট ওয়েট অফ অকুপেন্ট ইনক্রিজ। তো সেক্ষেত্রে তোমার ভরটা বা যে থাকে লিফটের মধ্যে তার ভরটা কিন্তু বাড়ে। হোয়েন লিফট ডিসেন্ট উইথ অ্যাক্সেলারেশন এফ অ্যাপারেন্ট গ্র্যাভিটি, তো সেক্ষেত্রে জি মাইনাস এফ। যখন লিফট নিচে নামে তখন তার ওয়েট কমে, কেননা গ্র্যাভিটেশনাল ফোর্স তো নিচের দিকে থাকছে এবং তার সাথে সাথে একটা অ্যাক্সেলারেশন থাকে নিচের দিকে নামা, তো সেক্ষেত্রে জি মাইনাস এফ হিসেবে একটা অ্যাপারেন্ট ওয়েট পাওয়া যায়। হোয়েন লিফট অ্যাসেন্ডস অর ডিসেন্ট উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি দ্য অ্যাপারেন্ট গ্র্যাভিটি ইকুয়াল টু জি, অর্থাৎ লিফট যখন ওঠানামা করে একটা ইকুয়াল মোশনে বা একটা ইকুয়াল ভেলোসিটির ওপর, তো সেক্ষেত্রে গ্র্যাভিটেশনাল বা গ্র্যাভিটি সর্বদা জি বা কনস্ট্যান্ট হয়ে থাকে। সো নো অ্যাপারেন্ট চেঞ্জ ইন দ্য ওয়েট অফ ইটস অকুপেন্ট, তো সেক্ষেত্রে ভারের কোনো রকম পরিবর্তন হয় না। হোয়েন কর্ড অফ দ্য লিফট ব্রেক অ্যাপারেন্ট গ্র্যাভিটি G1 ইকুয়াল টু জিরো, সো অ্যাপারেন্ট ওয়েট অফ অকুপেন্ট ইজ জিরো, অর্থাৎ যখন লিফটের কোনো তার ভেঙে যায় এবং লিফট সোজা নিচের দিকে নামতে থাকে অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে, তখন গ্র্যাভিটেশনাল ফোর্স সর্বদা জিরো হয়ে যায়। তো সেক্ষেত্রে যে ওয়েটটা থাকে ওয়েটটা আর কোনো রকম থাকে না এবং সেটা জিরো হয়ে যায়। তো সেক্ষেত্রে কি লিফটের মধ্যে কোনো বস্তু বা কেউ যদি থাকে তো সেক্ষেত্রে সেটা জিরো হিসেবে অর্থাৎ তার ভার জিরো হয়ে যায়। আজ এই পর্যন্তই। ওকে, নেক্সট চ্যাপ্টার তোমাদের কেমিস্ট্রি দেওয়া হবে এবং এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের ইউনিট মেজারমেন্টের পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার করা হলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো।